এই বুইড়া, তোমার তো সব ফিউজ হয়ে গেছে। তুমি আমার দিকে এইভাবে চেয়ে থাকলে কি হবে? তোমার মধ্যে কিছু আছে, শুধু মুখেই জোর। এই বুইড়া, ৩০ বছর লাগাত নানু তোমার সব শেষ কইরা দিছে, আর না চলেও কাজ হবে না। আমার মুখ থেকে এই রকম ধরনের কথা শুনে নানা বলল, নাতি, তোর নানার কতখানি জোর আছে তা সুযোগ পাইলেই বোঝামু। আমি বললাম, ইস, বুইড়ার শখ কত! এক পা গেছে কবরে, তারপরেও নজরটা এখনো ঠিক করতে পারে না। আমার মুখ থেকে নানা এরকম ধরনের কথা শুনে আমাকে বলল, নাতি, তাহলে আজকে রাতে তোকে বোঝাবো। তোর নানি নাকি আমার সব কিছু শেষ করে দিয়েছে। আজকে তাহলে তুই বুঝতে পারবি তোর নানার পাওয়ার আছে কি না। আমি বললাম, হয়েছে হয়েছে, তোমার চাপাবাজি হয়েছে, যাও। রাত্রেরটা আমি রাত্রেই বুঝ মুনে। তারপর বন্ধুরা সেদিন গভীর রাত্রে নানা নানিকে রেখে আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। বন্ধুরা, আমার নাম ফারজানা আক্তার দিনা। এটি আমার ছদ্মনাম। গোপনীয়তা রক্ষা করার জন্য আমি আমার ছদ্মনাম ব্যবহার করেছি। আমি বাংলাদেশের একজন মেয়ে। আমার বেড়ে ওঠা, আমার চলাফেরা সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে। বর্তমানে আমার বয়স ২২ বছর। কিন্তু বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে যে গল্পটি বলবো সেটি আমার বাস্তব জীবনের একটি গল্প। হয়তো তোমরা বিশ্বাস করলে করতে পারো, আবার নাও করতে পারো, কিন্তু ঘটনাটি ১০০% সত্য। বন্ধুরা, আমি আমার বাবা মায়ের সবচেয়ে ছোট সন্তান ছিলাম। আমার এক ভাই আর ৩ বোন। সব মিলিয়ে আমাদের পরিবারের সদস্য সংখ্যা ছিল মোট ৭ জন। আমার বড় এক বোনকে বাবা বিয়ে দিয়ে দিয়েছে, বাকিরা সবাই বিয়ের বাকি রয়েছে। আর ভাই হলো আমার বড়। বন্ধুরা, প্রথমত আমার বাবার পারিবারিক অবস্থা খুব ভালো ছিল। আমাদের সকলের চাহিদা পূরণ করতে সক্ষম ছিল। আমার বাবা ছিল একজন কাপড় ব্যবসায়ী। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, আমার বাবা হঠাৎ করে এই কাপড়ের ব্যবসায় ধরা খেয়ে যায়, এবং এই কাপড়ের ব্যবসায় আমাদের গঞ্জে যে দোকান ছিল তা দুর্ঘটনাবশত আগুনে পুড়ে ছাই হয়ে যায়, যার ফলে আমাদের পরিবার এবং আমরা সকলেই খুব অভাবে পড়ে যাই। আমাদের বড় একটা লস হয়ে যায়। আমার বাবার মার্কেটে যে পরিমাণ ডিও আছে তা কোনোভাবেই তুলতে পারছেন না। আর নতুন করে যে ব্যবসা পরিচালনা করবেন তার চালানো আমার বাবার হাতে খুব একটা বেশি নেই। আমাদের পরিবার খুব সংকটে পড়ে যায়। বাধ্য হয়ে বাবা সিদ্ধান্ত নিল গ্রাম ছেড়ে শহরে কোথাও চলে যাবে। আমাদের সকলকে নিয়ে বাবা সিদ্ধান্ত নিল আমাদের সকলকে নিয়ে চট্টগ্রাম চলে যাবে। সেখানে নাকি কাজের সন্ধান পাওয়া গেছে। সেখানে নাকি আমাদের বাবা মা এবং বোনদেরকে বিভিন্ন কাজে লাগাতে পারবে। কিন্তু সমস্যা হল একটাই, আমি তখন খুব ছোট। এখন আমার বাবা মা আমাকে নিয়ে যেতে পারবে না। তাই আমার বাবা মা সিদ্ধান্ত নিল নানা নানুর কাছে আমাকে রেখে যাবে। আর তাছাড়াও বন্ধুরা, আমি তখন মাত্র ৫ম শ্রেণীতে পড়াশোনা করি। বাবা মা আমাকে পড়াশোনা করাবে এমন একটা স্বপ্ন ছিল তাদের পরিবারের ছোট সন্তান বলে কথা। যাই হোক বন্ধুরা, অবশেষে আমার বাবা মা, আমার ভাই বোন সকলেই আমাকে নানা বাড়িতে রেখে তারা চট্টগ্রাম চলে যায় কাজের সন্ধানে, পরিবারের অভাব দূরকরণের স্বার্থে, পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য। আমি রয়ে গেলাম নানা নানুর পাশে। আমার নানা নানু দুজনই আমাকে অনেক বেশি ভালোবাসত। আমার নানার বয়স প্রায় ৫০ থেকে ৫৫ এর কাছাকাছি হবে, যদিও আমার নানার বয়স ৫৫ এর কাছাকাছি। তারপরেও আমার নানা ছিল যথেষ্ট শক্তিশালী, সব কিছুই করতে পারত। আমার নানার রাস্তার মোড়ের পাশে একটি চায়ের দোকান ছিল। সেখানে সারাদিন চায়ের ব্যবসা করে রাত্রে বাসায় চলে আসত। যা পাইত দিয়ে আমার নানা নানুর সংসার খুব ভালোই চলে যেত। এভাবেই দিন যেতে থাকলো। আমি আমার নানার বাড়িতে। আমি একদিন ওয়াশরুমে গোসল করছিলাম। বাসায় কেউ ছিল না। আমি ভাবলাম বাসায় যেহেতু কেউ নেই,
দরজা খোলা রেখেই আমি গোসল করেছিলাম। কিন্তু হঠাৎ নানা ভাই আমার সেই গোসলের দৃশ্য দেখে ফেলে। সেদিন থেকেই নানা ভাইয়ের কালো নজর পড়ে আমার উপর। আমাকে দেখলেই নানা ভাই কেমন জানি হাঁ করে তাকিয়ে থাকত। আর বলত, কিরে দিনা, তুই তো বড় নাদুস নুদুস হয়ে যাচ্ছিস দিন দিন। দেখিস স্কুলে যাওয়ার সময় কারো নজর যেন না পড়ে। আমি বললাম, নানা ভাই তুমি খুব বেশি কথা বলো। নানা ভাই বলল, আরে নাতি কথা যে কেন বলি পরে বুঝবা। আমি বললাম, শালার বুইরা আর একটা কথা বললে মাথা ফাটাইয়ালাম। নানা ভাই বলল, ও মাই ডার্লিং দিনা, তুমি একবার না 1000 বার আমার মাথা ফাটাও, তাতে আমার কোনো আপত্তি নাই। তারপরেও তোমার এই রূপ, তোমার এই যৌবন, আমাকে আর কাউকে দিও না ডার্লিং, তাহলে আমি মরে যাব। আমি বললাম, নানা ভাই বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তখন নানা ভাই একটা মুচকি হাসি দিয়ে আমার কাছ থেকে চলে গেল। প্রথমেই আমি ভেবেছিলাম নানা ভাই হয়তো আমার সাথে খেয়ালিপনা করছে, কিন্তু এই ধরনের খেয়ালিপনাই যে আমার জীবনের কালো অন্ধকার নেমে আসবে, আমি তা কখনো কল্পনাও করতে পারি নাই। বন্ধুরা, এরপর থেকে আমার নানা প্রায় আমার সাথে রসিকতা করত। আমি হেঁটে গেলেই আমার হেঁটে যাওয়ার দৃশ্য নানা ভাই খুব নিদারুণভাবে অনুভব করত। সে আমাকে মনে করত আমি তার মনের রাজ্যের রানী। আমি ভাবতাম নানা ভাই হয়তো আমার সাথে ফান করে। বন্ধুরা, নানা সবসময় আমার সাথে রোমান্টিক কথাবার্তা বলার চেষ্টা করত। আমি মাঝে মধ্যে নানা ভাই এর সাথে একটু আধটু মজা করতাম। বন্ধুরা, আমার যখন বয়স 13 কিংবা 14, তখন একদিন আমার নানা ভাই আমাকে বলল, কিরে নাতি, তোর যে রূপ আল্লাই দিছে, তোর রূপ দেখে তো আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছি। নাতিরে, তোর এই নাদুস নুদুস চেহারা দেখে আমি তো আর থাকতে পারছি না। মন চাইতেছে নাতি তোরে নিয়ে পালিয়ে যাই। আমি বললাম, এই বুইরা, এত শখ কেন? তুমি শুধু খালি মাইয়া মানুষের গুড়ায় গুড়ায় গুঁড়ো কেন? আর এই বুইরা, তুমি আমার দিকে এইভাবে চেয়ে থাকো কেন? তোমার কি লজ্জা শরম নাই? তোমাকে যে এইভাবে বলি, তুমি আমার সাথে কথা কইও না, তেও খালি ঘুইরে ঘুইরে আমার ধারো আও। কারণটা কি? এই বুইরা, তোমার তো সব ফিউজ হয়ে গেছে। তুমি আমার দিকে এইভাবে চেয়ে থাকলে কি হবে? তোমার মধ্যে কিছু আছে, শুধু মুখেই জোর। এই বুইরা, 30 বছর লাগাত নানু তোমার সব শেষ কইরা দিছে, আর না চলেও কাজ হবে না। আমার মুখ থেকে এই রকম ধরনের কথা শুনে নানা বলল, নাতি, তোর নানার কতখানি জোর আছে তা সুযোগ পাইলেই বোঝামু। আমি বললাম, ইস বুইরার শখ কত, এক পা গেছে কবরে, তারপরেও নজরটা এখনো ঠিক করতে পারে না। আমার মুখ থেকে নানা এরকম ধরনের কথা শুনে আমাকে বলল, নাতি, তাহলে আজকে রাতে তোকে বোঝাবো, তোর নানি নাকি আমার সব কিছু শেষ করে দিচ্ছে। আজকে তাহলে তুই বুঝতে পারবি তোর নানার পাওয়ার আছে কি না। আমি বললাম, হয়েছে, তোমার চাপাবাজি হয়েছে, যাও, রাত্রেরটা আমি রাত্রেই বুঝ মুনে। বন্ধুরা, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আমি, নানা আর নানি একই রুমে থাকতাম। যেহেতু আমি খুব ছোট ছিলাম, সেহেতু কেউ আমাদেরকে কখনো সন্দেহ করত না। আমি থাকতাম নানুর বাম সাইড দিয়ে, আর নানা থাকত নানুর ডান সাইড দিয়ে। নানু সব সময় মাঝখানে থাকত, কিন্তু নানা আমার সাথে এর আগে কখনো খারাপ কিছু করে নাই। মাঝে মাঝে নানুর সাথে করত। আমি রাতে অনুমান করতে পারতাম সেদিন রাতে নানার আমার উপর লোভ চলে গিয়েছিল। সেদিন রাতে নানা খুব ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। বন্ধুরা, আমার বয়স তখন 13 কিংবা 14 হবে। আমার সবে মাত্র নতুন সব কিছু হচ্ছে। আর এই বয়সে যদি এরকম কিছু হয়, তাহলে যে কোনো মেয়েকে টিকে থাকা খুব কঠিন। তা তোমরা খুব ভালো করে জানো বন্ধুরা। সেদিন রাতে আমি গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন ছিলাম। হঠাৎ আমি লক্ষ্য করলাম কেউ আমার সাথে অন্য রকম আচরণ করছে। আমি কোনো রকম ঘুম থেকে উঠার আগেই আমার নানা ভাই আমার সব শেষ করে দিয়েছিল। আমি নানা ভাইকে অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। বন্ধুরা, আমার জীবনের প্রথম এমন ঘটনা। নানা ভাই যখন আমার সাথে এই রকম করবে,
তখন আমি অনেক গভীর ঘুমে বিভোর ছিলাম। আর এই ঘুমের মধ্যেই নানা ভাই আস্তে আস্তে করে কিভাবে যে আমার সব শেষ করে দিল তা আমি বুঝতেই পারিনি। শুধু আমি এইটুকু অনুভব করতে পেরেছিলাম, কেউ আমার সাথে একটা কিছু করছে। আমি স্বপ্ন মনে করে ঘুম থেকে উঠে সুজোরে একটি চিৎকার দিয়ে উঠেছিলাম। পরে ঘুম থেকে উঠে দেখি এটা স্বপ্ন নয়, এটা আমার জীবনের একটি বাস্তব ঘটনা। বন্ধুরা, সেদিন নানা ভাই আমার সাথে এই রকম করার ফলে আমি বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম। তারপর থেকেই বন্ধুরা আমার মন মানসিকতা নষ্ট হয়ে গিয়েছিল। আমি সব সময় মানসিকভাবে দুর্বল হয়ে থাকতাম। কিন্তু আমার দুঃখ, আমার কষ্ট আমি কাউকে বলতে পারতাম না। এইভাবে বেশ কিছুদিন থাকার পর আমি অসুস্থ হয়ে যাই। তারপর আমার আব্বু আম্মু আমাকে এসে তাদের সাথে নিয়ে যায়। বন্ধুরা, এই ঘটনার প্রায় 1 মাস পর আমি সুস্থ হই এবং আমি আমার অতীতকে ভুলতে শুরু করি। বন্ধুরা, এখন আমার বয়স প্রায় 22 বছর। তারপরেও নানার সাথে এই রকম ধরনের একটা ঘটনা মনে হলে এখনও আমার মনটা বিষণ্ণতায় ভেঙে পড়ে। তবে ধিক্কার জানাই সেই সব নানাদের যারা নানা নাতির মধ্যে একটা মধুর সম্পর্ককে শুধুমাত্র সাময়িক একটু আনন্দের পাওয়ার জন্য তিক্ততার সম্পর্কে পরিণত করে, যার রেস সারা জীবন বয়ে বেড়াতে হয়, হয় নানাকে আর না হয় নাতিকে। আমি এখন সেই পথের পথিক। পরিশেষে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, একটি সন্তান যদি তার মা বাবা ভাই বোন নানা নানি এবং কি নিকট আত্মীয়র কাছে নিরাপদ না থাকতে পারে, তাহলে সে সন্তানটি কোথায় যাবে? কে দিবে আমার মতো ভিকটিমের সম্মানহানির নিরাপত্তা? কবে হবে আমাদের এই গুণে ধরা সমাজটা পরিশুদ্ধ? বন্ধুরা, আজকে এই পর্যন্তই। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। বন্ধুরা, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। ভিডিও